বাইরে বক্স বাজছে, কিন্তু 18 বছরের ফালাকের কাছে মনে হচ্ছে সেটা তার মরণ ঘণ্টা। আয়নার সামনে বসে ফালাক ফুপিয়ে কাঁদছে। গালের কাজল চোখের জলে মিশে একাকার হয়ে গেছে। বাবা মা মরা এতিম মেয়ে ফালাক। বড় ভাই আর ভাবির সংসারে সে বড় হয়েছে ঠিকই, কিন্তু আজ বুঝলো সে আসলে তাদের কাছে কেবল একটা পণ্য ছিল। ভাইয়া, তুমি এই কয়েকটা টাকার জন্য আমাকে এই লোকটার হাতে তুলে দিয়েছো, যে লোকটা ডিভোর্সি, যার বয়সের সাথে আমার কোনো মিল নেই। লোকে বলে সে বড় মস্তান, সবাই তাকে ভয় পায়। আমি ওই বাড়িতে গিয়ে বাঁচবো তো? ফালাকের বড় ভাই ঘরের এক কোণে বসে মির্জাবাড়ি থেকে পাঠানোর টাকার বান্ডিলগুলো গুছিয়ে রাখছে। তার চোখে কোনো অনুশোচনা নেই, আছে শুধু লোভের তৃপ্তি। চুপ কর ফালাক, কপাল করে এমন ঘরে বিয়ে হচ্ছে তোর। সে মস্তানি করুক আর যাই করুক, তার অনেক টাকা। এই যে গয়নাগুলো পরেছিস, এগুলো সব ওদের বাড়ি থেকে পাঠিয়েছে। তোর ভাবি আর আমি তোকে আর কতদিন খাওয়াবো? এখন নিজের পথ নিজে দেখে নে। ফালাকের ভাবি পাশ থেকে বলে ওঠে, এই যে এতগুলো টাকা আর এই গয়নাগুলো ওনার পরিবার থেকে পাঠিয়েছে। এই অভাবের সংসারে তুই থাকলে আমাদের না খেয়ে মরতে হতো। যা ঠিকমতো তৈরি হয়ে নে। ফালাক এই বিয়ে করতে করতে চায় না, তার জীবনটা শেষ হয়ে যাবে। ছোট থেকে খুব কষ্টে বড় হয়েছে। 32 বছর বয়সী ছাদ মির্জা তার কামরায় বসে সিগারেট টানছে। ছাদ এলাকার দাপুটে মস্তান, সবাই তাকে জমের মতো ভয় পায়। তার আগের স্ত্রী তার এই অন্ধকার জগৎ আর রুদ আচরণ সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়ে চলে গেছে। ছাদের মা ঘরে ঢুকে বলেন, ছাদের মা, ছাদ গাড়ি তৈরি। আর কতক্ষণ বসে থাকবে? মেয়েটা এতিম, খুব শান্ত। তুই বিয়েটা করলে ওর একটা গতি হবে, আর আমাদেরও বংশ রক্ষা পাবে। সাত দাঁতে দাঁত চেপে বলে, আমি আগেই বলেছি মা, আমি বিয়ে করতে চাই না। এটা বিয়ে নয়। আমি তাকে কোনোদিন স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। সেই বাড়িতে শুধু তোমাদের পছন্দের পুতুল হয়ে থাকবে, আমার কেউ না। রাত বাড়ে, সাদের দামি গাড়ি ফালাকদের বাড়ির সামনে। পাড়া পড়শিরা জানালা দিয়ে উঁকি মারছে। মস্তান সাদ মির্জার ভয়ে কেউ সামনে আসার সাহস পাচ্ছে না। ফালাকের বড় ভাই প্রায় জোর করে তাকে ধরে গাড়িতে বসিয়ে দেয়। গাড়ির পেছনের সিটে ফালাক এক কোণে জড়সড় হয়ে বসে আছে। তার পাশে বসে আছে সাদ মির্জা। সাদের গায়ে পারফিউমের কড়া ঘেরা না, তার গম্ভীর্য ফালাককে আরও আতঙ্কিত করে তুলছে। সাদ একবারও ফালাকের দিকে ফিরে তাকায়নি। গাড়ি চলতে শুরু করে মির্জা ভিলার দিকে। মির্জা ভিলার বিশাল রাজকীয় কামরায় ফালাক এক কোণে মাথা নিচু করে বসে আছে। কিছুক্ষণ আগে এই ঘরে এনে বসিয়ে দিয়ে গেছে। এইবারই কয়েকজন। সাত ঘরে ঢুকে লাথি মেরে দরজাটা বন্ধ করে দিল। সেই শব্দে ফালাক আঁতকে ওঠে। সাদের হাতে ছিল একটা মদের বোতল। সারা শরীর থেকে কড়া অ্যালকোহলের গন্ধ বেরোচ্ছে। টলতে টলতে ফালাকের সামনে গিয়ে দাঁড়ালো। ফালাক ভয়ে খাটের এক কোণে সিটিয়ে আছে। সাত বোতলের শেষ চুমুকটা দিয়ে সেটা মেঝেতে আছাড় মেরে ভাঙলো। কাঁচ ভাঙার শব্দে ফালাক আর্তনাদ করে উঠল। সাত কোনো কথা না বলে রাগে আর বিরক্তি নিজের গায়ের দামি শেরওয়ানিটা টেনে খুলে একপাশে ছুঁড়ে ফেলল। তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে আছে। ধীর পায়ে ফালাকের দিকে এগিয়ে এলো। ফালাক ভয়ে পিছাতে পিছাতে দেওয়ালের সাথে মিশে গেল। সাত ফালাকের খুব কাছে এসে দাঁড়ালো। তার তপ্ত নিঃশ্বাস ফালাকের কপালে লাগছে। কি হলো, ভয় পাচ্ছিস? তুই জানতি আমি কেমন লোক? জেনে শুনি তো টাকার লোভে এই মস্তানের গলায় ঝুলে পড়েছিস। এখন সতীপানা দেখিয়ে লাভ নেই। বিয়ে করার শখ আজ মিটিয়ে দিচ্ছি তোর। সাদ তার শক্ত আঙ্গুলে ফালাকের চিবুকটা চেপে ধরে মুখটা উপরে তুলল। সাদের চোখের মনি দুটো লাল হয়ে আছে। ফাল্লাক কিছু বলার আগে সাদ তার চুলের খোপায় হাত দিল। সযত্নে গেঁথে রাখা সাদা গাজরা ফুলগুলো এক ঝটকায় টেনে ছিঁড়ে ফেললো। কয়েকটা ফুল ছিল ফালাকের কোলের উপর পড়ল, বাকিগুলো ছড়িয়ে গেল বিছানায়। খোপাটা আগলা হয়ে ফালাকের পিঠময় তার ঘন কালো চুল ছড়িয়ে পড়ল। হ্যাঁচকা টানে ফালাকের ব্লাউজের বোতামগুলো হাত দিল। ফালাক ছটফট করছে। সাদ এক নিমিষে উপরে বোতামগুলো ছিঁড়ে ফেলল। ফালাকের কান্নার শব্দ সাদের কানে পৌঁছায় না। মাথায় তখন কেবল নেশা আর ঘৃণা কাজ করছে। কান্নার নাটক বন্ধ করো। তোমার মতো লোভী মেয়েদের আমি চিনি। বিয়ে করার যখন এতই শখ, তখন সেই শখ আজ আমি মিটিয়ে দিচ্ছি। বলে সাদ প্রচণ্ড আক্রোশে ফালাকের উপর ঝাঁপিয়ে পড়ল। ফালাক নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সাদের পাশবিক শক্তির সামনে তার 18 বছরের দুর্বল শরীরটা কিছুই নয়। ফালাকের আত্মনাদ ওই বন্ধ ঘরের দেওয়াল ভেদ করে বাইরে যাওয়ার কোনো পথ পেল না। সাদ তাকে স্পেস একটা পণ্য হিসাবে ব্যবহার করতে শুরু করলো, যার কোনো মন নেই,
কোনো অনুভূতি নেই। ফালাকের শাড়ির আঁচলটা অবজ্ঞার সাথে সরিয়ে দিল। রজনীগন্ধার পাপড়িগুলো তাদের শরীরের নিচে পিষ্ট হয়ে সুবাস ছাড়তে লাগলো। ব্যথায় এক তীক্ষ্ণ অনুভূতি ফালাকের সারা শরীরে ছড়িয়ে পড়েছে। ফালাক যন্ত্রণায় কুঁকড়ে আছে, তার দু চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে চাদর ভিজে যাচ্ছে। ফালাক এখন এই লোকের নামে ছিনমহল হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখন এসব স্বাভাবিক। ফালাক এটাই মনে মনে সান্ত্বনা নিল নিজেকে। ভোরের আজাদ দিচ্ছে, সাদ অন্য পাশে হয়ে শুয়ে আছে। ফালাক উঠে কোনো মতে চাদর পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেল। ঘণ্টাখানিক পর একটা শাড়ি পরে বের হলো। ভালো লাগছে না কিছুই, তাই নিচে নেমে এলো আস্তে আস্তে হেঁটে। প্রথমে একজন বয়স্ক মহিলার সাথে দেখা হলো, যিনি পাঞ্চি বলছেন। সম্ভবত এটা সাত মেজার দাদি। ফালাকের লজ্জায় কান গরম হয়ে উঠল। কিছু বলতে যাবে তখনই নুয়ে পড়া মাথাটা যেন আরও কোনোভাবে সোজা করতে পারল না সে। লজ্জায় তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। দাদির কথার ধরনে যেমন ঠাট্টা ছিল, তার চেয়েও বেশি ছিল এক ধরনের রূঢ় সত্য। ফালাক হাত দিয়ে নিজের পরনের শাড়ির আঁচলটা গায়ের সাথে শক্ত করে জড়িয়ে ধরল, যদি সে দাদির তীক্ষ্ণ চাহনি থেকে নিজেকে ঢাকার চেষ্টা করছে। ফালাক আর চোখে চেয়ে দেখল সাদ নামছে, পরনে সাদা শার্ট এবং জিন্স প্যান্ট। রাতে সেই মদ্যপ অবস্থায় থাকা রক্তচক্ষু নেই ঠিকই, কিন্তু চোখে সে কঠিন এখনও একই রকম। চুলগুলো অবিন্যস্ত, চোখের ঘুমের চেয়ে বিরক্তি বেশি। সিঁড়ি দিয়ে নামার সময় একবার ফালাকের দিকে তাকালো। ফালাক শিউরে উঠল। রাতে সেই ফাঁসবেগ স্মৃতিগুলো আবার তার শরীরের নীল ক্ষতগুলোর চাবুকের মতো আঘাত করলো, যেন ফালাককে। সাদকে দেখে দাদি পান চিবানো বন্ধ করে একটা কুটিল হাসলেন। দাদি, কে রে সাদ, আজ এত ভোরে বিছানা ছাড়লি যে? নতুন নাত বউ তো দেখি সকালে হাঁটাচলা করতে পারছে না। তুই কি তবে একটু বেশি মাতলামি করলি রাতে? সাদ দাদির কথার কোনো উত্তর দিল না। ফালাকের একদম সামনে গিয়ে দাঁড়ালো। ফালাক ভয়ে দুপা পিছিয়ে গেল। যা, এখান থেকে গিয়ে আমার ঘরে বসে থাক। সাদ তার চোখের দিকে তাকিয়ে একটা বিদ্রূপের হাসি দিল। মনে রাখিস, তুই এই বাড়ির উত্তরাধিকার জন্মানোর একটা মধ্যম মাত্র। এর বেশি কিছু আশা করলে ভুল করবি। যা, উপরে যা। ফালাক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, প্রায় দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। পেছনে শুনতে পেল দাদি খিলখিল করে হাসছেন আর সাদকে বলছেন, মেয়েটা খুব নরম রে সাদ, একটু আস্তে চালাস। ফালাক নিজের ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দিল। তার মনে হচ্ছে বিশাল মেজে ফেলা প্রতিটি ইটের নিচে একটা গোপন অভিশাপ লুকিয়ে আছে। সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। তার 18 বছরের জীবনটা আজ এই জঞ্জালের মাঝে আটকে গেছে। হঠাৎ তার নজর পড়ল খাটের পাশে মেঝেতে রজনীগন্ধার সেই পিষ্ট হয়ে যাওয়ার পাপড়িগুলো এখনও পড়ে আছে। তার জীবনের পবিত্রতা যেন এই পাপড়িগুলোর মতোই সাদের পায়ের নিচে পিষে শেষ হয়ে গেছে। সাদ কোনো কথা না বলে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। জিপ গাড়ি স্টার্ট দেওয়ার বিকট শব্দে ফালাকের কানে এলো। সাদ কোথায় গেল, কেন গেল, কাউকে কিছু বলে যায়নি। মির্জা বাড়িতে সাত মির্জাকে প্রশ্ন করার সাহস কারো নেই। ফালাক দরজার আড়ালে দাঁড়িয়ে দেখল সাদের প্রতিটি ধুলো উড়িয়ে গেল, গেট পার হয়ে চলে যাচ্ছে। একটা দীর্ঘশ্বাস পেল। অত্যন্ত কিছুক্ষণের জন্য হলেও সেই লোকটার বিষাক্ত উপস্থিতি থেকে মুক্তি পেয়েছে। ঘরটা এখন অগোছালো। সাদের ফেলে রাখা সেই মদের বোতলের কাছের টুকরোগুলো এখন মেঝেতে ঝিকঝিক করছে। ফালাক নিজের একটা ঝাড়ু নিয়ে ঘরটা পরিষ্কার করতে লাগলো। কী করবে, সেসবটা মেনে নিতে হবে। অনাথ মেয়ে সে, খুব কষ্টে বড় হয়েছে। ভাই ভাবির সংসারে বোঝা হয়েছিল এতদিন, সেটা থেকে তো অত্যন্ত মুক্তি হয়েছে। ঠিক তখনই দরজার করাঘাত পড়ল। ফালাক, ভেতরে আছো? দৌড় খোলো। ফালাক চট করে চোখ মুছে আঁচল ঠিক করে দরজা খোলো। সাদের মা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন, তার হাতে একটা নতুন শাড়ি আর কিছু গহনা। সাদ কোথায় গেছে জানি না, তবে আজ বিকেলে আমাদের আত্মীয়রা আসবে তোমাকে দেখতে। সাতকে ছাড়াই তোমাকে সবার সামনে হাসি মুখে দাঁড়াতে হবে। মির্জা বাড়ির ইজ্জত যেন ছোট না হয়, সেটা খেয়াল রেখো। ফালাক বুঝলো এই বাড়িতে তাকে স্পেস একটা সাজানো পুতুলের মতো রাখা হয়েছে। বিকেল গড়াতেই সাদের দুই কাজিন বোন রিচা আর নিশা আর সাদের ভাবি মামাতো ভাই ও বউ হুড়মুড় করে ফালাকের ঘরে ঢুকলো। তাদের হাতে মেকআপ বক্স, দামি কাতান শাড়ি আর গয়না। ফালাক খাটের এক কোণে বসেছিল। তাদের দেখে সে জড়সড়ো হয়ে দাঁড়ালো। ও মা, মেয়েটার মুখ তো শুকিয়ে আমসি হয়ে গেছে। সাদ কি সারা রাত ঘুমাতে দেয়নি নাকি? যা মেজাজি ছেলে, বলেই ভাবে খিলখিল করে হেসে উঠল।
ফালাকের ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে। তার গলার কাছে যে নীলচে দাগটা হয়ে আছে সেটা ঢাকতে সে আপ্রাণ চেষ্টা করছে। ফালাক কোনো কথা বলল না। কেউ তার ভেতরে রক্তক্ষরণ দেখতে পাচ্ছে না। তারা জোর করে ফালাককে ড্রেসিং টেবিলের সামনে বসালো। মুখে কড়া মেকআপ ঘষা হচ্ছে যাতে কাল রাতের কালশিটেগুলো ধরা না পড়ে। গলার ভারী নেকলেস পরিয়ে দেওয়া হলো। আত্মীয় স্বজনরা দেখছে আর প্রশংসা করছে ফালাকের রূপের। ফালাকের বাড়ির লোকও এসেছে। ফালাকের বড় ভাবি ফালাককে বলে যাচ্ছে, একটু মাথা নিচু করে চলবি। সাদের প্রথম বউটা খুব মুখে মুখে তর্ক করত, তাই তো সাদ ওকে লাথি মেরে বের করে দিয়েছে। ফালাক হুঁ হাঁ বলে উত্তর দিয়েছে। হঠাৎ বাড়ির সদর দরজায় জিপ গাড়ি কর্কশ আওয়াজ শোনা গেল। সাদ ফিরেছে। সবাই চুপ হয়ে গেল। সাদের হাতে একটা ব্যান্ডেজ, শার্টের কলায় রক্তের ছিটা। ড্রয়িং রুমে ঢুকেই সবার সাজগোজ আর ফালাককে দেখে থমকে দাঁড়ালো। চোখে বিরক্তি। এই সঙ্গে নাটকের মানে কি? তোমরা পুতুল নিয়ে শ্বাস খেলছো? ফালাক, তুই এখনো এই লোকগুলোর সামনে দাঁড়িয়ে আছিস? উপরে যা। সাদের হুঙ্কারে পুরো ড্রয়িং রুম পিনপূর্ণ নীরবতা নেমে এলো। উপস্থিতি আত্মীয়রা ভয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। সাদের হাতের ব্যান্ডেজ আর শার্টের কলারের ছোপ ছোপ রক্তের দাগ দেখে ফালাকের কলিজা যেন শুকিয়ে এলো। সাদ আবার গর্জে উঠল, কি হলো? কানে কথা যায় না? বলেছি না উপরে যা। ফালাক আর এক মুহূর্ত দাঁড়ালো না। ভারী শাড়ি আর গহনার ভার সামলে প্রায় দৌড়ে সেরে দিয়ে উপরে নিচের ঘরে চলে গেল। ঘরে ঢুকে দরজাটা আলতো করে লাগিয়ে দিল। বুক ভরে শ্বাস নিতে লাগলো। হার্টবিট এত দ্রুত চলছে যে সে নিজেও কানে সেই ধকধক শব্দ শুনতে পাচ্ছে। মিনিট দশেকের মধ্যে সিঁড়িতে পরিচিত ভারী বুটের আওয়াজ পাওয়া গেল। স্বাদ আসছে। ফালাক ভয়ে খাটের এক কোণে জড়সড় হয়ে বসে রইল। স্বাদ লাথি দিয়ে দরজাটা খুলল, চোয়াল শক্ত করে। কপাল থেকে ঘাম ঝরছে। গটগট করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় ফালাকের পরিপাটির সাজ আর গহনা পরা প্রতিচ্ছবি দেখে স্বাদ একটা তাচ্ছিল্যের হাসি দিল। কী রে, বেশ সেজেছিস তো। বাড়িতে কেউ আসার কথা শুনলেই কি তোর রূপ এভাবে ফেটে পড়ে? নাকি ভাবছিস আমাকে খুশি করতে না পারলেও মেহমানদের দেখিয়ে নিজের দাম বাড়াবি? তোর ভাই কি তোকে শিখিয়ে দিয়েছে কিভাবে ঢং করে সাজতে হয়? ফালাক কাঁপতে কাঁপতে বলল, না, মা আর ভাবিরা জোর করে সাজিয়ে দিয়েছে। সাদ এক ঝাটকা ফালাকের কাছে চলে এলো। রক্তমাখা হাত দিয়ে ফালাকের গলায় ভারী নেকলেসটা টেনে ধরলো। খোল এসব, সরা এসব সঙ্গের গহনা। সাদ নেকলেসটা এমনভাবে টানলো যে ফালাকের নরম চামড়ায় লাল দাগ বসে গেল। ফালাক যন্ত্রণায় কুঁকিয়ে উঠল। সাদ নিজেই রক্তাক্ত হাতে ফালাকের চুলের পিনগুলো হালকা টানে খুলতে শুরু করলো। ফালাকের কয়েকটা চুল পিনের সাথে ছিঁড়ে এলো। সাদের স্পর্শে কোনো মায়া নেই, আছে শুধু এক অদ্ভুত আক্রোশ, যেন বাইরের সব রাগ আর ক্লান্তি এই নিরহ। এবার সাদ ফালাককে ছেড়ে বিছানায় গিয়ে বসলো। ভীষণ রাগ হচ্ছে। কেটে যায় কিছুক্ষণ। ফালাক ভয়ে একপাশে বসে আছে। সাদের রক্তমাখা হাতের দিকে তাকিয়ে দেখলো ফালাক অনেক রক্ত ঝরছে। সাদের হাতের ব্যান্ডেজ ভিজে টকটকে লাল রক্তের চুইয়ে মেঝেতে পড়ছে। ফালাক ভয়ে ভয়ে খাট থেকে নেমে আলমারির পাশে থাকা ফার্স্ট এড বক্সটা খুলে বের করলো। খুব ধীরে পায়ে সাদের কাছে গিয়ে দাঁড়ালো। সাদ ফালাকের দিকে একবার আর চোখে তাকিয়ে কর্কশ্বরে বলল, কি করতে এসেছিস? তুই তোর কাজ কর, আমার সামনে ঘেঁষবি না একদম। ফালাক কিছু না বলে হাঁটুকিরে সামনে সাদের পাশে মেঝেতে বসলো। হাত কাঁপছে। ফালাকের তো রক্ত দেখে ভালো লাগছে না। সাদকে আবার অবাক করে দিয়ে ফালাক খুব সাবধানে সাদের রক্তমাখা হাতটা নিজের হাতের উপর নিল। হাত ছাড় বলছি। কে ভাবছিস তুই এই সেবা করে আমার মন গলাবি? তোর ভাই তোর যে রেট ফিক্স করেছে তার চেয়ে এক পয়সা বেশি আমি তোকে দেব না। সর এখান থেকে। ফালাক উত্তর দিল, না। পরম যত্নে পুরনো ব্যান্ডেজটা খুলতে শুরু করলো। ফালাক আস্তে করে টানলো ব্যান্ডেজ। রাত যন্ত্রণায় একটা শব্দ করে দাঁতে দাঁত চেপে ধরল। একটু সহ্য করুন, অনেক রক্ত বের হচ্ছে, এভাবে ফেলে রাখলে ঘা হয়ে যাবে। ফালাক কটন দিয়ে ক্ষত স্ট্যান্ডটা ড্রেসিং করতে লাগলো। স্বাদের মতো শক্তপোক্ত মস্তানো ফালাকের এই হাতের ছোঁয়ায় মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। স্বাদের মনে হলো যে হাতগুলো কাল রাতে সে পিষে দিয়েছিল সেই হাতগুলোই আজ তাকে এত মমতা দিয়ে সুস্থ করার চেষ্টা করছে। সাদ ফালাকের মুখের দিকে তাকায়। ফালাকের দু চোখ এখনো লাল হয়ে আছে। সাদ মুখে কালকের সেই যন্ত্রণার ছাপ, অথচ তার কাজে কোনো অবহেলা নেই। সাদের বুকের ভেতরটা এক অদ্ভুত যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল, কিন্তু নিজের ইগো আর ঘৃণা তাকে আবার শক্ত করে তুলল।
ব্যান্ডেজ করা শেষ হলে ফালাক সাদের হাতটা আলতো করে ছেড়ে দিল। হয়েছে, অনেকদিন তো দরদ দেখালি, এখন যা গিয়ে নিজের শ্বাস খোল, তোকে দেখে আমার ঘৃণা লাগছে। সাদ হাতটা সরিয়ে নিল ঠিকই, কিন্তু এবার ফালাকের গায়ে হাত তুলল না। গটগট করে বারান্দায় চলে গেল একটা সিগারেট জ্বলাতে। ফালাক মেঝেতে বসে রক্তমাখা তুলো আর ব্যান্ডেজগুলো দেখলো। ফালাক একটা সাধারণ সুতির শাড়ি আর ব্লাউজ বের করে নিল, দ্রুত ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। মুখে সব পরা মেকআপ ধুয়ে ফেললো ফালাক। ধোয়ার সময় কাল রাতের কালশিটের পরা দাগগুলো আবার স্পষ্ট হয়ে উঠল। গালের পাশে, গলায়, সাদের আঙুলের সেই নীল হয়ে যাওয়া ছাপ। কিছুক্ষণ পরে শাড়ি পরে বের হয়ে এলো। ফালাক ভাবলো সাদ হয়তো ঘরে নেই, কিন্তু ওয়াশরুম থেকে বেরোতেই সাদ এখনো বারান্দায় ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে। সিগারেটের ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে ঘরের ভেতরে ঢুকছে। ঘরটা একদম নিস্তব্ধ, শুধু ঘড়ির টিকটিক শব্দ আর বারান্দা থেকে আসা বাতাসের ঝাপসা। ফালাক খাটের এক কোণে খুব সপ্তপনে গিয়ে বসলো, যেন কোনো শব্দ না হয়। সাদের দিকে তাকাতেই ভয় পাচ্ছে। সাদের জ্বলন্ত সিগারেটের লাল অংশটুকু একটা ধ্রুবতারার মতো জ্বলজ্বল করছে। অনেকক্ষণ পরে সাদ রুমে আসলো। ফালাককে একদম সিগ্ধও লাগছে। ফালাকের কাছে গিয়ে সাদ ফালাকের দুহাত ধরে মাথার উপর তুলে ধরল। সাদের গরম নিঃশ্বাস ফালাকের গলায় লাগছে। ফালাক আজ আর চিৎকার করল না, বুঝতে পেরেছে এই মস্তানের কাছে দয়া ভিক্ষা করা বৃথা। সে শুধু চোখ বন্ধ করে নিজের ভাগ্যকে মেনে নিল। সাদ অক্রোশ আর উন্মাদনায় ফালাকের সতী শাড়ির আঁচলটা হ্যাঁচকে টানে সরিয়ে দিল। রাতের অন্ধকারে ঘরে আবার শুরু হলো এক অসম লড়াই। সাদের প্রতিটি স্পর্শে ছিল আক্রোশ আর দাবি, যেন সে বুঝিয়ে দিচ্ছে এই শরীর কেবল তার একারই অধিকার। ফালাক পিষ্টু হতে হতে শুধু ভাবলো, এই রাত কি কোনোদিন শেষ হবে না? ভোরের হালকা আলো মির্জা ভিলার জানালা দিয়ে উঁকি মারছে। সারা শরীরের অসহ্য যন্ত্রণা আর মনের ভিতর জমে থাকা একরাশ হাহাকার নিয়ে ফালাক খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ল। পাশের মানুষটা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ফালাক খুব সাবধানে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নিল। আজ সে একটা সাধারণ নীল রঙের সুতি শাড়ি পরেছে। ভেজা চুলগুলো পিঠের উপর ছাড়িয়ে দিয়ে সে ধীর পায়ে নিচে নেমে এলো। পুরো বাড়ি তখন নিস্তব্ধ। মির্জা বাড়ির কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। রান্নাঘরে গিয়ে ফালাক দেখলো কাজের লোকগুলোও আসেনি। নিজেই আটা মেখে রুটি বেলতে শুরু করলো। নরম হাতগুলো রুটি বেলার সময় কাঁপছিল ঠিকই, কিন্তু সে নিজেকে ব্যস্ত রাখতে চাইলো। ফালাক যখন রুটিগুলো সেঁকছিল, তখন ছাদের মা আর ছাদের কাকি রান্নাঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন। ফালাককে দেখে ওনারা অবাক হয়ে থমকে দাঁড়ালেন। ও মা, ফালাক, তুমি এই সাত সকালে উঠে পড়লে যে মা? আর এসব কি করছো? রুটি বানাচ্ছ কেন তুমি? বাড়িতে তো লোক আছে এসব করার জন্য। ঠিকই তো, নতুন বউ তুমি, এত তাড়াতাড়ি রান্নাঘরে ঢোকার কি দরকার ছিল? শরীরটা তো তোমার ভালো লাগছে না মা, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। ফালাক মাথা নিচু করে রুটি সেঁকতে সেঁকতে সেনান হাসলো। ফালাক, না মা, ঘুম ভেঙে গেল তো, তাই ভাবলাম আপনাদের সবার জন্য নাস্তাটা আমি তৈরি করি। কাজ করে ভালো লাগে, লক্ষ্মী মেয়ে তুমি। ফালাক বুঝলো এই বাড়ির বড়রা তাকে মায়া করছে, তবে ওপারতলায় যে মানুষটা আছে তার মায়ার কোনো চিহ্ন নেই। চুপচাপ রুটিগুলো হটপটে রাখতে লাগলো। সাদির মা আর কাকি শাশুড়ির সাথে নাস্তার আয়োজন শেষ করে ফালাক আর নিচে দাঁড়ালো না। উপরতলায় নিজের রুমে ফিরে এলো। ঘরে ঢুকে দেখলো ঘরটা সেই আগের মতোই অগোছালো হয়ে আছে। সাদ এখনো গভীর ঘুমে আচ্ছন্ন, বিছানার এক পাশে অঘরে ঘুমিয়ে আছে। গায়ের চাদরটা অর্ধেক মেঝেতে লুটিয়ে পড়েছে। ফালাক খুব সাবধানে পা টিপে টিপে ঝাড়ু হাতে নিল। মেঝের ধুলো আর ছাদে ফেলে রাখা সিগারেটের ছাই সব কিছু সে পরম ধৈর্য পরিষ্কার করতে লাগলো। রুম ঝাড়ু দেওয়া শেষ করে আলতো করে ছাদের গায়ে চাদরটা টেনে ঠিক করে দিল। লোকটা যখন জেগে থাকে তখন সে এক জ্বলন্ত অগ্নিগিরি, কিন্তু ঘুমের ঘরে তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, যা ফালাককে খানিকের জন্য অবাক করলো। এরপর ফালাক বারান্দায় গিয়ে দাঁড়ালো। ভোরের স্নিগ্ধ বাতাস তার ভেজা চুলে দোলা দিয়ে যাচ্ছে। সামনের বিশাল বাগানে শিশির ভেজা ঘাস আর দূরের রাস্তার ব্যস্ততা, সবই যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় মোড়া। ফালাক রেলিং ধরে দাঁড়িয়ে রইল। তার চোখে শূন্যতা। কাল পর্যন্ত সে ছিল তার ভাই ভাবির আশ্রয়ের এক বোঝা, আর আজ সে এক বিশাল অট্টালিকার এক বান্দিনী। পেছনের ঘরের ভেতরে ছাদ এখনই ঘুমিয়ে। ফালাক জানে এই মানুষটা জেগে উঠলে আবার শুরু হবে তার শাসন, তার ঘৃণা আর অবজ্ঞার সুর। তবুও এই মুহূর্তে শান্ত পরিবেশটা ফালাক খুব উপভোগ করেছে। আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ, আমাকে সহ্য করার শক্তি দিও।
বারান্দার কোণে রাখা টবে একটা ছোট গোলাপ কুঁড়ি ফুটেছে। ফারাক সেদিকে তাকিয়ে রইল। দুপুরে ছাদে তিন ভাই বাড়িতে এলো। ড্রয়িং রুমে তখন বেশ আড্ডা জমেছে। ফারাক ট্রেতে করে শরবত নিয়ে এলো। সাদা সুতি শাড়িতে তাকে খুব সাধারণ কিন্তু স্নিগ্ধ লাগছে। সাদের ভাই আয়ান ডাক্তার, মেজো চাচার ছেলে ঈশান যে এখন বাড়ির ব্যবসা সামলায়, আর সবার ছোট ফারহান ভার্সিটি পড়ুয়া। তারা তিনজনই সাদের নেওটা। এই 2 দিনে এদের সাথে কথা হয়নি, তবে ফালাক আজকে দুপুরে যেন সে, তার ননদ ও কাছে এরা তিনজন ফালাকে দেওয়া। আমি আয়ান, সাদ মির্জার ভাই। বাড়ির ডাক্তার হয়েও ভাইটার মেজাজ কোনোদিন ঠিক করতে পারলাম না। ফালাক মাথা নিচু করলো। ঠিক তখন ফারহানা সোফায় পা তুলে বসে ফোনে গেম খেলছিল। মুখ তুলে ফালাকের দিকে তাকালো। তার চোখে দুষ্টুমি। ওরে বাবা, সাত ভাইয়ের ঘরে একদম চাঁদের কণা এসে পড়েছে। ভাবি, তুমি কলেজে পড়ার বয়সে এই হিটলারের সাথে ঘর করতে এলে কেন? আমি তো ভেবেছিলাম ভাইয়ার ভয়ে কোনো মেয়ে এই বাড়িতে পাইয়ে দেবে না। ফারাক ফারহানের কথায় একটু হাসলো। আপনারা সবাই খুব ভালো। শরবতটা খেয়ে নিন ভাইয়ারা, ক্লান্ত দেখাচ্ছে আপনাদের। ওরা তিনজনই একে অন্যের দিকে তাকাচ্ছে। এ তো মিষ্টি করে বলছে, কি কোমল মেয়েটা। অয়নের বেশ মায়া হলো। তার ভাইটার যেমন বেশ রাগী স্বভাবের, ঠিক তখনই সিঁড়িতে বুটের শব্দ হলো। স্বাদ নামছে। ফারহানা চট করে সোফা থেকে পা নামিয়ে সোজা হয়ে বসলো। ইমতিয়াজও তার হাসি মুখে মুখটা গম্ভীর করে ফেলল। ছাদের উপস্থিতিতে যেন এই বাড়ির বাতাসও ভারী হয়ে যায়। ছাদ ড্রয়িং রুমে ঢুকে দেখলো ফালাক তার ভাইয়ের সাথে কথা বলছে। তার কপালে ভাঁজ পড়ল। কি হচ্ছে এখানে ফালাক? তোর কি সারাদিন কোনো কাজ নেই? ড্রয়িং রুমে দাঁড়িয়ে আড্ডা দেওয়া শুরু করছিস? যা এখান থেকে। আয়ান বাধা দিয়ে বলো, আরে ভাইয়া, আমরা তো ওর সাথে পরিচিত হচ্ছে। ও তো এখন আমাদের বোন। সাদ কোনো কথা না বলে ফালাকের দিকে তীব্র চোখে তাকালো। সাদ একটা সোফার পা ছড়িয়ে বসলো। তার চোখে মুখে রাজ্যের বিরক্তি। আয়া, নিশান আর ফারহানা তিনজনই এখন সাদের মুখোমুখি। সাদ পকেট থেকে সিগারেট বের করলো। এই বাড়িতে সে কাউকে তোয়াক্কা করে না। ভাইয়া, ভাবি তো এই বাড়িতে আসার পর তুই কি একবারও ওর সাথে শান্ত হয়ে কথা বলেছিস? আমরা সব জানি মেয়েটা এতিম, ওকে এভাবে সারাক্ষণ শাসনে রেখো না। সাদ একটা তাচ্ছিলের হাসি দিল। তোরা জানিস না এই মেয়েদের বংশটাই লোভী। ওর ভাই ওকে বিক্রি করে যে টাকার বিনিময়ে এসেছে, তাকে কেন আমি মাথায় তুলে রাখবো? ও শুধু এই বাড়িতে কাজ করবে আর চুপচাপ থাকবে, এটাই ওর পরিচয়। ফারাকের বুকটা কেঁপে উঠল। ভাইদের সামনে এই অপমান তার সহ্য হচ্ছিল না। ফারহানা এবার কথা বলে উঠল।